আমার মনে আছে আমি যখন বাংলা বিভাগে সবে 2 বছর হলো যোগ দিয়েছি, মানে 2008 সালের কথা বলছি, মানে 6 সালে যোগ দিয়েছিলাম। সেই সময় বিভাগের প্রধান ছিলেন মৃণালদা। তো আমরা একটা প্রস্তাব দিলাম, মানে আমি একটা প্রস্তাব দিলাম আমাদের শিক্ষক সমিতির সভায়, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মের শতবর্ষ পূর্তি চলছিল সে বছর। আমরা যদি এই শতবর্ষের অনুষ্ঠানটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ক্লাসের ছাত্রদের দিয়ে করাই, এবং আমার সহকর্মীরা, তাদের মধ্যে অনেকেই আমার মাস্টারমশাই ছিলেন, তারা সবাই সেটা সানন্দে সম্মতি দিয়েছিলেন। আমারই উপর দায়িত্ব ছিল বিভিন্ন তখন 9টি বিশ্ববিদ্যালয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আর বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক গোপীকানাথ রায় চৌধুরী, আমাদের মাস্টারমশাই, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র সুকান্ত বন্দ্যোপাধ্যায়, তারা উপস্থিত ছিলেন। এই দিনটা আমার বিশেষ করে মনে পড়ে, তার কারণ হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা যখন MA ক্লাসের একজন করে ছাত্র প্রতিনিধি পাঠাচ্ছেন, সেই ছাত্রদের মধ্যে একজন এখানে উপস্থিত, তার নাম নীলরতন সরকার। তাকে পাঠানো হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মানে একদিন নীলরতন ওখানে বসেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং নীলরতন তার পেপার পড়েছিল। নির্মাল্য এসেছিল যাদবপুর থেকে। মানে তাদের সঙ্গে আজ 8 সালের পর আজকে 25, এখন একটা যোগ রয়ে গেছে অনেকেরই সঙ্গে। মানে এই যে আদান প্রদানের জায়গাটা যে কিভাবে তৈরি হতে পারে, কত সহজে হতে পারে, অন্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কি ভাবছেন, কেমন করে তাদের সঙ্গে এটা যোগ করে তোলা যায়, এই জায়গাগুলোকে আমরা শুধুমাত্র একটুখানি উস্কে দিতে পারি। মূল দায়িত্বটা কিন্তু ছাত্রছাত্রীদের। সেই দায়িত্বটুকু নিশ্চয়ই ছাত্রছাত্রীরা পালন করবে পরীক্ষা ক্লাস এর বাইরেও, এই আশাটুকু রাখি। এবং আবারও বলি, আমাদের স্বাদ অনেক, সাধ্য কম, কিন্তু কম সাধ্যের মধ্যে কি করে একটু একাডেমিক কালচার আরেকটু বাড়ানো যায়, এই চেষ্টাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য নিশ্চয়ই সার্থক হবে। আবারও যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশি প্রলম্বিত করবো না, কারণ আমাদের সভাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হতে হবে। সবাইকে আবারও নমস্কার। আন্তরিক ধন্যবাদ জানাই বিভাগীয় প্রধান মহাশয়কে। এরপর আমরা মূল বক্তৃতার পর্যায়ে চলে যাব। আমাদের প্রথম বক্তা আলোকপর্ণা সাহা। তিনি বর্তমানে অ্যাটমাস বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক। তার স্নাতকোত্তর শিক্ষা তিনি সম্পূর্ণ করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। তার গবেষণার বিষয় হাসান আজিজুল হকের জীবন ও সামগ্রিক সাহিত্যে বহুমাত্রিকতা। আজকের তার বক্তৃতার শিরোনাম হাসান আজিজুল হকের নির্বাচিত গল্পে পুরুষতন্ত্র, জীবনযুদ্ধে প্রান্তিক নারীর অবস্থান ও সংগ্রাম। আমি বক্তাকে অনুরোধ জানাবো পোডিয়ামে আসার জন্য। নমস্কার সকলকে। উপস্থিত সকল অধ্যাপক এবং ছাত্রছাত্রীকে আমার প্রণাম এবং শ্রদ্ধা। আমার নাম আলোকপর্ণা সাহা। আজকে আমার উপস্থাপনার বিষয়টি হচ্ছে হাসান আজিজুল হকের নির্বাচিত গল্পে পুরুষতন্ত্র, জীবনযুদ্ধে প্রান্তিক নারীদের অবস্থান ও সংগ্রাম। হাসান আজিজুল হক মূলত বাংলাদেশের লেখক হলেও তিনি কিন্তু দুই বাংলাতেই সমান খ্যাতিমান এবং জনপ্রিয়। তার লেখায় বরাবরই নিম্নবর্গীয় বা প্রান্তিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করেছে, এবং নারীরাও সেখানে, কিন্তু প্রান্তিক নারীরাও সেখানে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন। তার নির্বাচিত 5টি গল্প, সেই গল্পে যে নারীরা রয়েছে, তার কেন্দ্রে কয়েকজন নারী রয়েছে, সেই নারীরা প্রত্যেকেই কিন্তু জীবন যুদ্ধে নিরন্তর সংগ্রাম করে চলেছে। তাদের বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করতে হয়।
এবং তারই সঙ্গে তাদের কিন্তু পুরুষতন্ত্রের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হয়। এবং 5টি গল্পের কেন্দ্রীয় চরিত্র যে নারীরা, তারা কিন্তু এই যে জীবন যুদ্ধে নিরন্তর সংগ্রাম করা এবং পুরুষতন্ত্রের বিরুদ্ধে বা পুরুষতন্ত্রের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা, তাতে কিন্তু তারা নিজেদের অস্তিত্বকে হারিয়ে কখনোই ফেলে না। তারা হয়তো অত্যাচারিত হয়, তারা পদদলিত হয়, কিন্তু তারা নিজের অস্তিত্বকে কখনোই হারায় না। এবং বলা বাহুল্য এবং বলা ভালো যে লেখকই তাদের অস্তিত্বকে কোনোদিন হারিয়ে যেতে দেন না। 5টি গল্প, সেটি হচ্ছে প্রথমটি ফুলি, বাঘ ও শেয়াল, বিধবাদের কথা, জননী, মা মেয়ের সংসার, মধ্যরাতের কাব্যি। এই গল্পগুলিতে প্রথমে ফুলি, বাঘ ও শেয়াল গল্পে সুন্দরবনের প্রান্তিক মেয়ে হচ্ছে ফুলি। সে কিশোরী, সদ্য কৈশোরে সে উপনীত হয়েছে। তার কাছে আটপেটা দিয়ে থাকা বা কিছু না খেয়ে থাকাই তার জীবনের অঙ্গ, সেটাকেই তারা একদম স্বাভাবিক জীবনযাপন বলে মনে করে। তারা মনে করে বেশি খেলে শরীর ভালো থাকে না এবং যা খুশি খাওয়া যায় এই পৃথিবীতে, শুধু মানুষের সব কিছুতে তারা একটু মানে সব খেতে পারে না মানুষ বলেই তারা খিদের জন্য মানে অতিষ্ঠ হয়। কিন্তু ফুলিদের মতো জীবনযুদ্ধে যুদ্ধ করা প্রান্তিক মানুষদের কাছে কিন্তু যা খুশি একটা খাওয়ার বিষয়। এই ফুলি খাবারের সন্ধানে গিয়ে নির্যাতিত হয় কয়েকজন পর্যটক নরপশুর হাতে। তার একটি মাত্রই হয়তো অপরাধ ছিল যে সে বাড়ি ফিরতে একটু দেরি করে ফেলেছিল। ফুলি অত্যাচারিত হয় এবং ফুলি কিন্তু তার অত্যাচারীদের শাস্তি দিতে পারে না। এই যে নামকরণে রয়েছে শিয়াল, এই শিয়াল কিন্তু সেই নরপশুগুলিরই প্রতীক এবং ফুলি কিন্তু তাদের শাস্তি দিতে পারে না। কিন্তু লেখক প্রকৃতির প্রতিশোধের মাধ্যমে তাদের এই শাস্তি বিধান করছেন, কারণ দেখা যাচ্ছে তারা সুন্দরবনের বাঘের হাতে প্রত্যেকেই মারা যাচ্ছে এবং ফুলি বুঝতে পারছে যে বাঘ এসে ওদেরকে মেরে দিয়েছে। ফুলি অসহায় একটি মেয়ে, তার কারো কাছে অভিযোগ জানানো নেই, কিন্তু প্রকৃতি তার হয়ে প্রতিশোধ নিয়েছে। বলা ভালো লেখকই প্রকৃতির হাত ধরে তাদের কাছে প্রতিশোধ নিয়েছেন। দ্বিতীয় গল্প মধ্যরাতের কাব্যি। সেই গল্পটি দেখা যায় দেশভাগের কারণে 15 বছরের নাতনি এবং তার অতি বৃদ্ধা ঠাকুমা তার স্থান হয়েছে মধ্যরাত্রিতে একটি স্টেশনে। সে ঠাকুমার সঙ্গে তারা দুজনই দুজনের ভরসা, কারণ তারা এই দুজন ছাড়া পরস্পরের আর কেউ নেই। তারা একসাথে বসে থাকে, সেই ঘন অন্ধকারে তারা পরস্পরের সাথে পুরনো কথা বলে, কিন্তু তাদের ঘিরে থাকে বুট জুতোর শব্দ। এই বুট জুতোর শব্দ বোঝাই যায় সেই সব কিছু নারী হল পুরুষদের প্রতীক। মেয়েটি সে টিউবকল থেকে জল খেতে গিয়েও অত্যন্ত অস্বস্তি বোধ করে। তার ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় তাকে মনে করায় যে তার চারপাশে বুট জুতোর আওয়াজ ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধা ঠাকুমা সে যখন পুরনো কথা বলে, সে পুরনো কথা এবং তর্জনিত শোক বেশি সহ্য করতে না পেরে সে কিন্তু কথা বলতে বলতেই মারা যায়। সেই মেয়েটির আর কেউ রইল না এবং এই সুযোগে সেই বুটজুতোধারী নরপশুরা সেই বাচ্চা মেয়েটি, সেই উপসী দুর্বল মেয়েটিকে নির্যাতন করে, তার শরীর পুরো ছিবড়ে করে দেয়। এখানে লেখক দেখাননি যে আদৌ সেই নরপশুদের শাস্তি হয়েছে কিনা, কিন্তু মেয়েটি যে শেষ হয়ে যায়নি বা তার মৃত্যু যে ঘটেনি, এই ইঙ্গিত কিন্তু লেখক আমাদের সবসময়ই দিচ্ছেন। জননী গল্পে কিশোরী আয়েশা সে ভিন্ন ভিন্ন পুরুষের লালসার কারণে বারংবার গর্ভবতী হয়ে পড়ে। এখানে কিন্তু আমরা পুরুষতন্ত্রের দুটি রূপ দেখি, আমরা এতক্ষণ একটি রূপ দেখে আসছি। সে আয়েশা যখন গর্ভবতী হয়ে পড়ে বারংবার, এবং গল্প কথক যার বাড়িতে আয়েশা কাজ নিয়েছে এবং বলা যেতে পারে তার সহানুভূতিতেই আয়েশার কাজটুকু টিকে আছে, নয়তো তার স্ত্রী সমাজের ভয়ে তাকে সরিয়ে দিতে চাইছেন আয়েশাকে।
সেই কথকের সামনেই কিন্তু এইসব ঘটনাগুলো ঘটে যায়। আয়েশা নির্বিকার, কারণ সে ভেবেই নিয়েছে, সে বুঝেই গেছে হয়তো এটাই তার ভবিতব্য। পুরুষের হাতে নির্যাতিত হওয়াটাই হয়তো তার ভবিতব্য, আর কিছু তার ভবিতব্য না। তাই সেটা তাকে পাহাড় সমান নির্বিকার করে তুলেছে। সে তার সন্তানদের, তারা যার অবাঞ্ছিত সন্তানদের সে ত্যাগ করে, হয়তো এটাই তার প্রতিবাদ। লেখক সন্ধান করেও তার সন্তানদের কোনো খোঁজ জানতে পারেন না। এই এই একদিকে রয়েছে এই আয়েশাকে নির্যাতনকারী নরপশুর দল, আরেকদিকে রয়েছেন আয়েশার সর্বতভাবে পাশে দাঁড়ানো সেই সহানুভূতিশীল গল্পকথক, যিনি কিন্তু আত্মগ্লানিতে দগ্ধ হন, কারণ তিনি নিজে একজন পুরুষ এবং তারই মতো কয়েকজন পুরুষ সে মেয়েটিকে অত্যাচার করেছে। এই বিষয়টি তার আত্মগ্লানিতে ডুবিয়ে দেয় তাকে। আমরা কিন্তু পুরুষতন্ত্রের দুটি দিক দেখতে পাই, যে আত্মগ্লানিতে ভুগছে সেও কিন্তু একজন পুরুষ। এবং লেখক হয়তো এই আত্মগ্লানিটার মাধ্যমেই প্রতিবাদ দেখিয়েছেন তার গল্পে। আয়েশা একজন শিরোপ্রান্তিক নারী, নিম্নবর্গীয় নারী, তার যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু লেখক এই যে আত্মগ্লানি দেখিয়েছেন একজন পুরুষের মধ্যে, যে দোষ এক দল পুরুষ করছে, আত্মগ্লানি আরেক দল পুরুষের হচ্ছে, এটি হয়তো তার কাছে প্রতিবাদ। এবং এর পরবর্তী যে গল্প মা মেয়ের সংসার, সেখানে দেখা যায় যে নিম্নবর্গীয় মা এবং মেয়ে তাদেরই গ্রামের এক উচ্চবর্গীয় কিছু পুরুষের হাতে অত্যাচারিত হয়। তার ফলে দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনেই গর্ভবতী হয়ে পড়ে। দুঃখের বিষয়, অসহায়ত্বের বিষয় এখানেই যে সে মা এবং মেয়ের কাছে লুকানোর কিছু নেই, তারা তাদের গর্ভাবস্থাটাকে লুকাতে পারে না দুজনের কাছেই, তার সেটা যতই লজ্জার ব্যাপার হোক না কেন। তারা তাদের এই সন্তানটিকে, তার সন্তান দুটিকে তারা রেখে দেয়, হয়তো সমাজের বিরুদ্ধে এটাই তাদের প্রতিবাদ। তাদের গর্ভপাত করার হয়তো সুযোগ ছিল, কিন্তু তারা করে না। সমাজ হঠাৎ করে যখন এই খবরটা ছড়িয়ে যায়, সমাজ নড়ে চড়ে বসে, তারা তাদের ঘরে আসে, মা এবং মেয়েকে বলে যে তারা সমাজে থাকতে পারবে না, কিন্তু মা পাল্টা বলে যে তারা আসলে সমাজে নেই, কারণ কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা কখনোই ঘটতে পারে না। এই মেয়েটি বারবারই আত্মহত্যা করতে চায়, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সে আত্মহত্যা করে উঠতে পারে না। আর মায়েরও তাই, মা কিন্তু নির্বিকারত্বকেই তার অস্ত্র বানিয়ে নিয়েছে, মা কিন্তু পাহাড়ের মতো নির্বিকার হয়ে থাকে। শেষ অবধি মায়ের আচমকা গর্ভপাত হয়ে গেলেও মেয়ের কিন্তু সন্তানটি জন্ম নেয় এক ঝড় জলের রাতে, বন্যার রাতে। এবং আশ্চর্যজনকভাবে এতে দেখা যায় এই যে বন্যা, যেখানে একটি প্রাণ জন্ম নিয়েছে, এবং সকালবেলা হতেই দেখা যায় যে এই বন্যাতে তাদের যারা অত্যাচার করেছিল তারা কিন্তু প্রত্যেকেই মারা গেছে। এখানে আমরা আরেকবার প্রকৃতির প্রতিশোধ দেখি, যেটা লেখক ইনি উপস্থিত করেছেন, যে লেখক কিন্তু প্রকৃতির মাধ্যমেই এই নরপশুদেরকে সাজা দিয়েছেন, তাদের তিনি শাস্তি দিয়েছেন, এবং এই মেয়ে দুটিকে বাঁচিয়ে রেখেছেন। মেয়ে দুটির অস্তিত্বকে কিন্তু তিনি হারিয়ে যেতে দেননি। এর পরের গল্প বিধবাদের কথা। বিধবাদের কথাটি মুক্তিযুদ্ধের সাথে যুক্ত, মুক্তিযুদ্ধের আবহে রচিত। এবং এই গল্প রাহিলা এবং সালেহা দুই বোনের। তারা বিবাহের আগে অবধি তারা অত্যন্ত সুখী ছিল, তারা গরিব ছিল, তারা নিম্নবর্গীয় ছিল, কিন্তু তাদের মনে কোনো দুঃখ ছিল না। কিন্তু বিবাহের পর তাদের জীবনে বাক বদল শুরু হয়। তার রাহেলার স্বামী এবং সালেহার স্বামী এবং রাহেলার ছেলে রাহিলিল্লাহ এবং সালেহার ছেলে সাহেব আলী, এরা প্রত্যেকেই আলাদা আলাদা রাজনৈতিক দলের মানুষ হওয়ার জন্য তাদের কাছে সংসারটা একটা রাজনৈতিক মঞ্চ। তারা নিত্য অশান্তি করে এই রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে। সালেহা রাহেলা চায় যে তারা সবকিছু ঠিক করবে, কিন্তু তারা পারে না, তারা কোনো কিছুরই প্রতিবাদ করতে পারে না। তাদের প্রতি তারা যত অপমান করে তাদের স্বামীরা বা ছেলেরা, তারা কোনোভাবেই প্রতিবাদ করতে পারে না। মুক্তিযুদ্ধের আবহে রাহেলার ছেলে রাহিলিল্লাহ হয়ে যায় রাজাকার, এবং সালেহার ছেলে
সাহেব আলী হয়ে যায় মুক্তিযোদ্ধা, এবং এর ফলে দেখা যায় এবং তাদের জীবনে কিন্তু আরো বড় বাক বদল এসে উপস্থিত হয়। রাহেলাকে দেখতে হয় তার প্রিয়তম পুত্র রাহেলিল্লাহ একজন ব্রাহ্মণ কন্যাকে অত্যাচার করছে, খুন করেছে, এবং সালেহাকে তার পুত্র সাহেব আলীর কয়েকজন বন্ধু তারা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এই ঘটনার পরেও কিন্তু তারা কোনো কথাই বলতে পারে না, তারা নিজের অত্যাচারকে সম্পূর্ণ মুখ বুজে নেয়। ঘটনাক্রমে রাহেলা এবং সালেহার ছেলেরা এবং স্বামীরা পরস্পরকে হত্যা করে, যেহেতু তারা পরস্পরকে হত্যা করবে বলে পণ করেছিল। আচমকাই রাহেলা এবং সালেহা বিধবা হয়ে যায়, সন্তানহীনা হয়ে যায়। কিন্তু যারা সারা জীবন কোনো প্রতিবাদ করেনি তাদের শেষ প্রতিবাদ হয়তো এটাই যে তারা মৃত্যুর পরে তাদের সন্তানদের মুখ দর্শনও করে না। তাদের কি হবে, কি হতে চলেছে, তাদের মৃতদেহের কি হবে, সেটা কিন্তু তারা কোনোভাবেই তার দায় স্বীকার করে না। এবং বিধবা হওয়ার পরেও, সন্তানহীন হওয়ার পরেও, অত্যাচারিত হওয়ার পরেও কিন্তু তারা দুজনে মিলে নিজের মতো করে জীবনটাকে আবার চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতে থাকে। তারা কিন্তু হেরে যায় না কোনোভাবেই, এবং তাদের অস্তিত্ব যে পৃথিবী থেকে মুছে গেছে বা তারা যে ধ্বংস হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এই অত্যাচারের কারণে, সেটা কিন্তু একেবারেই নয়, সেটা কিন্তু দেখা যায় না। এভাবেই হাসান আজিজুল হক এই সমস্ত মেয়েদের, যারা হয়তো তাদের কাছে কোনো উচ্চতর পন্থা নেই, তারা কাউকে বলতে পারে না তাদের অত্যাচারের কথা, বা তাদের কাছে কিছু করারও নেই তাদের অত্যাচারের জন্য, তারা মুখ বুঝে অত্যাচার সইতে বাধ্য, কিন্তু লেখক বারবার তাদেরকে জিতিয়ে দেন এইটুকু করেই যে তারা নিজেদের অস্তিত্বকে কখনো হারিয়ে ফেলে না, তারা কিন্তু বেঁচে থাকে। তারা কিন্তু সমাজের প্রতি তাদের দৃঢ় প্রতিবাদ, কিন্তু নীরব প্রতিবাদ, এই প্রতিবাদের মধ্যে দিয়ে কিন্তু তারা বেঁচে থাকে। তাদের নিম্নবর্গীয়তা, পুরুষতন্ত্রের প্রতি তাদের নিরন্তর অত্যাচার, প্রতি তাদের অসহায়তা, পুরুষদের নিরন্তর অত্যাচার, সবকিছুকে সঙ্গী করেই কিন্তু তারা বেঁচে থাকছে, এবং তাদের অবস্থান কিন্তু সবসময় উজ্জ্বল হয়ে উঠছে। লেখক সবসময় তাদের অবস্থানকে উজ্জ্বল করে তুলছেন। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। বক্তাকে ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী বক্তা তনুশ্রী নস্কর। তিনি বর্তমানে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক এবং দক্ষিণ চব্বিশ পরগনার শিশুরাম দাস কলেজের স্টেট এইডেড কলেজ টিচার পদে আসীন রয়েছেন। তার গবেষণার বিষয় হুমায়ুন আহমেদের ছোট গল্প। আজ তার বক্তৃতার যে বিষয় সেটি হলো হুমায়ুন আহমেদের নির্বাচিত ছোট গল্পে নারীর অবস্থান, একটি সমীক্ষা। আমি বক্তাকে আসার জন্য অনুরোধ জানাবো। বিশ্বভারতীর বাংলা বিভাগের সকলকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি দক্ষিণ চব্বিশ পরগনার শিশুরাম দাস কলেজ থেকে হুমায়ুন আহমেদের নারীদের নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি আমার বিষয় আগে এখানে বলা হয়েছে, তবে আরও বলছি। সেটা হলো হুমায়ুন আহমেদের নির্বাচিত ছোট গল্পে নারীর অবস্থান, একটি সমীক্ষা। এই নির্বাচিত, এখানে বসে বসে আমি কিছু একটা মাথার মধ্যে বোধ সৃষ্টি হচ্ছিল। বোধটা হচ্ছে একটা যুব সন্ধি বা সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ কি? যখন বাইরের দিকে তাকাচ্ছি সন্ধ্যা আসছে, এটা একটা সন্ধিক্ষণ। যখন সৈকতে যাচ্ছি 12 এই মাসটা, এটাও একটা সন্ধিক্ষণ। আবার আজকে আমি যে এখানে আছি, এটাও একটা সন্ধিক্ষণ, মানে একটা নতুন পর্যায়। কি না, এতদিন যেটা একটা গণ্ডির মধ্যে ছিল, আজ সেই গণ্ডি ভেঙে আমরা বাইরে থেকে এসেছি। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো এই সন্ধিক্ষণটা কেন বলছি? কারণ এই যে নির্বাচিত কথাটা,
হুমায়ুন আহমেদের অসংখ্য ছোট গল্পে অসংখ্য নারী চরিত্র। সেই নারী চরিত্রগুলো থেকে আমি নির্বাচিত করেছি কিভাবে, একটা সন্ধিক্ষণকে কাজে লাগিয়ে। কিভাবে সেটা, আমরা জানি বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের পরে এবং মুক্তিযুদ্ধের সমসাময়িক যে সময়কাল, সেটা এক অদ্ভুত সময়কাল। সেটা যখন এই গবেষণা করতে এসেছি, মাঝে মাঝে এমন এমন তথ্য নিজের কাছে এসছে সেগুলো আশ্চর্য হওয়ার মতো। মেয়েদেরকে নিয়ে যখন গবেষণা করছি, মেয়েদের যে পরিসংখ্যানগুলো হাতে এসছে, নিজে নারী হিসেবে লজ্জিত যে এরকমও সময়কাল দিয়ে একটি দেশ গেছে, তারা এখন স্বাধীন। বর্তমানে আমি বলতে পারবো না তাদের পরিস্থিতি কি, সেগুলো নিয়ে আলোচনার বিষয় এখানে নয়। তো আমি ফিরে যাচ্ছি সেই পুরনো সেই ইতিহাসে, যেখানে আমি সন্ধিক্ষণটা কেন বলছি, দেশ স্বাধীন হচ্ছে, ওরা কিন্তু খুব ভালো ছিল না। কারণ পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কিন্তু আমরা জানি পাকিস্তান, কিন্তু ওদের কাছে পূর্ব পাকিস্তান কিন্তু প্রাপ্ত। এবং তারপরে তারা কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ থেমে থাকছে না, তারা প্রতিবাদ জানাচ্ছে। ভাষা আন্দোলনের মাধ্যমেই প্রতিবাদগুলো, ভাষা আন্দোলনকে বলতে পারি মুক্তিযুদ্ধের দামামা বেজে যাচ্ছে। তো ভাষা আন্দোলন, তারপরে মুজিবুর রহমান আসছেন, তিনি শোনাচ্ছেন একটা আশার আলো। সেই আশার আলোয় সাধারণ মানুষ, এমন নর নারী উভয়, তারা তাকে বিশ্বাস করছে, একটা স্বপ্ন দেখছে। এবং 69 থেকে 72 এই সময়কালে যে ঘটনাগুলো ঘটছে, সেখানে অত্যাচার, নির্যাতন, ক্ষয়ক্ষতি, এগুলো তো আছেই। এই সময়কালটাকে আমি নির্বাচিত করেছি। এই সময়কালে হুমায়ুন আহমেদের ছোট গল্পে যে এই সময়কালের নারীদের যে চিত্রগুলো উঠে আসছে, সেইগুলোকে আমি নির্বাচিত করেছি। ওই কারণেই আমি সন্ধিক্ষণটা বললাম। যাই হোক, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় প্রায় 1 কোটি মানুষ এসছেন, পরিসংখ্যান বলছে। সেখানে 90% মানুষ হিন্দু। শুধু কি হিন্দুদের ওপরই অত্যাচার হয়েছে? না, অন্য সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে অত্যাচারিত হয়েছিল, এবং নারী এবং শিশুরা অত্যধিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে একটা ছবি হুমায়ুন আহমেদ তুলে ধরছেন পরবর্তীকালে লেখায়, নন্দিনী নামটা শুনেই বোঝা যাচ্ছে হিন্দু, এবং তার বাবাকে মেরে দেওয়ার পর সে একা হয়ে যাচ্ছে। আমাদের সমাজে অদ্ভুত, আমরা মেয়েদেরকে এমন পর্দানসীন করে রাখি যে উপযুক্ত সময় সে নিজের রক্ষা নিজে করতে পারে না, তাকে সাহায্য নিতে হয় পুরুষদের। সেই পুরুষ, সেই গল্পটার মধ্যে বারবার উঠে আসছে, যে সাহায্য করতে চাইছে সে কিন্তু তাকে ভোগ করছে। ভোগ মানে এইভাবে না, মানে তাকে সাহায্য করতে রেখে আসছে একটি আস্তানায়, যেখানে তাকে ধর্মান্তরিত হতে হচ্ছে, এবং মুসলিম ধর্ম গ্রহণ করলে তবে সে সেখানে থাকতে পারবে, এবং তাকে সে স্ত্রীর মর্যাদাও দিচ্ছে। এই মর্যাদা মনে হয় না সম্মানের। আমাকে যদি সে গ্রহণ করে, তাহলে সে নিশ্চয়ই নিজের, আমি যেরকম সেইভাবেই গ্রহণ করবে। এগুলো একটা ডিল, আমি বলছি এগুলো একটা ডিল সেই সময়। তো যাই হোক, নন্দিনী গল্পে যে ছেলেটি রেখে আসছে নন্দিনীকে আস্তানায়, সেও ঠিক নির্দিষ্ট সময় তার ঘাড়ের কাছে একটি চুম্বন করছে। প্রত্যেকে সুযোগের সদ্ব্যবহার করবে। এবং আমাদের দুর্ভাগ্য, আমরা নারীকে মানে সুরক্ষা দিতে গিয়ে তাকে আরো দুর্বল, আরো অবলা করে তুলছি। যাই হোক, নেক্সট আমার পরবর্তী যে গল্পটা, সেটা হচ্ছে পঙ্গু হামিদ। পঙ্গু হামিদ একটু একটু গল্পটা বলবো। পঙ্গু হামিদের চরিত্রটি একটু অদ্ভুত চরিত্র। সে মুক্তিযোদ্ধা, পঙ্গু হয়ে গেছে, তাই তাকে সবাই পঙ্গু হামিদ বলছে। মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযুদ্ধের সময় দুটো দল ছিল, একটি মুক্তিযোদ্ধাদের দল, একটি রাজাকারদের দল। পঙ্গু হামিদ টাকার জন্য রাজাকার দলে গেছিলেন। রাজাকার দল মানে এখনকার বর্তমান বাংলাদেশ যেটা, তাদের
শত্রু, সেই শত্রু দলে নাম লিখিয়েছিল টাকার জন্য, শুধু টাকার জন্য না, আরো অনেক কিছুর জন্য। কারণ সে সময় লুট হতো, রাজ হতো, তাতে টাকার পরেও তার অনেক কিছু পাওনা থাকতো। সেই পঙ্গু হামিদ বারবার বলবো না, সেই হামিদ রাজাকার সৈন্য হয়ে তুলে আনছে রাধা নামক একটি মেয়েকে। এবার সেই মেয়েটির জেদ তাকে নুচ্ছ করছে এবং মেয়েটি অবশেষে মারা যাচ্ছে, তারাই মেরে দিচ্ছে বস্তার মধ্যে অনেকগুলো ইট দিয়ে, যাতে সে সাঁতার কাটতে না পারে, বস্তার মুখটা ভালো করে বেঁধে জলে ফেলে দিচ্ছে। এইভাবে কেন রাধাকে মরতে হলো? কারণ রাধা জেনে গেছিল যে হামিদ এবং তাদের গ্রুপ, যেটা তাদের যারা যারা ছিল তার সবাই রাজাকার, এবং তাদের যদি ধরিয়ে দেয় মুক্তি বাহিনীর কাছে, সেই জন্য রাধাকে মরতে হলো। এবং অদ্ভুতভাবে হামিদের যে নাতনি হচ্ছে, সেই নাতনির সাথে রাধার অনেক মিল খুঁজে পাচ্ছে। আসলে মিল নয়, আসলে সেই যে সে যে পাপ করেছিল সেটা তো সে জানে, যে একটি মেয়েকে অকারণে তুলে আনা হয়েছে, অকারণে তাকে অত্যাচার করা হয়েছে, অকারণে তাকে মেরে ফেলা হয়েছে নিজের স্বার্থের জন্য, সবটাই নিজের, কোনো কারণ নেই। এবং সেইগুলো যখন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কোনো একটা কিছু মিল পেলেই মনে হচ্ছে এই রাধা হয়ে জন্মেছে, এই রাধাই এই হয়ে জন্মেছে। এবং অদ্ভুতভাবে গল্পের শেষে সে নিজের পাপ ভাবছে যে এ যদি রাধা হয়, আমার সমস্ত পাপ যদি সবাইকে বলে দেয়। এবং হামিদের সবচেয়ে বড় পাপ হচ্ছে সে রাধাকে মেরেছে এটা না, সে নিজেকে মুক্তি বাহিনী বলে গ্রামের মানুষের কাছে সম্মান পাচ্ছে। ঠিক আছে, এবার সে সবসময় ভাবছে নাতনি যদি সেই রাধা আবার পুনর্জন্ম হয়, সে তো সব গ্রামবাসীকে জানিয়ে দেবে যে আমি রাজাকার, আমার তাহলে সম্মান কোথায় থাকবে? তখন সে কি করছে? নাতনিকেও মেরে ফেলছে কুয়োর জলে ফেলে। আবার একটি পুরুষের অকারণ স্বার্থ রক্ষার জন্য একটি নিষ্পাপ শিশুকে মরতে হলো। আমরা সমাজে এইগুলো বারবার, আমরা যতই বলি যে আমরা এগিয়েছি, সত্যি কথা বলতে কি, যদি নারী স্বাধীনতা নিয়ে এতই লিখতে হয়, মানে গরুর নিচে লিখতে হবে যে এটা গরু, মানে আমরা স্বাধীনতা চাইবো কেন আমরা যদি স্বাধীনই? যাই হোক, তারপরে আর একটি ছবি এখানে উঠে আসছে। মুক্তিযুদ্ধের সময় না, মানে মানুষের সম্পত্তির তো অবস্থা খারাপ, সেই পরিসংখ্যানগুলো আমি এখানে দিচ্ছি না। মানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল স্বাধীন বাংলাদেশ, সেটাকে রিকভারি করতে অন্তত 1.5 বছর লেগেছিল। সেই টাকা স্বাধীন বাংলার ছিল না, বাংলাদেশের ছিল না। যাই হোক, তো এই সময় সাধারণ মানুষ মানে না খেতে পাওয়ার দশা। সেই সময় একটা প্রচলিত হচ্ছে ওখানে শিশু বিক্রি, মা বাবা নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে। এই দুটো গল্প আছে, সুলেখার বাবা আর সগীরন বুয়া নামক দুটি গল্প পাচ্ছি, যেখানে মা বাবা, সগীরন বুয়া অ্যাকচুয়ালি মা বাবা দুজনেই বাধ্য হয়েছে সন্তানকে বিক্রি করতে। আর সুলেখার বাবা নামক গল্পেও দেখা যাচ্ছে মেয়েকে বিক্রি করে দিয়েছে বড়লোকের কাছে। হুমায়ুন আহমেদ দেখাচ্ছেন যে মেয়ে যাতে খেতে পায় সেই জন্য বাবা মা বিক্রি করে দিয়েছে। আচ্ছা, মেয়ে যদি খেতে পাওয়ার জন্যই বিক্রি করে দিয়ে থাকবে বাবা মা, তাহলে বিনা স্বার্থে দিয়ে দিতে পারত, তো টাকা নিয়েছে কেন? হুমায়ুন আহমেদ যতই দেখাতে চান, এখানে এগুলো করতে হয় লেখককে, মানবিক স্বার্থ একটা, মানে এন্ডিং অফ দ্য, মানে গল্পের শেষটা তো সুন্দর। হুমায়ুন আহমেদের প্রত্যেকটা গল্প একটা ফ্যান্টাসির মতো, যে গল্প শেষটা খুব সুন্দর হয়। মানে সেখানে একটি মাছ আনলেও সংসারে সব অশান্তি, মানে খুব অশান্তি হচ্ছে, সেখানে বড় মাছ এনেছে, উৎসব হয়ে গেছে। এগুলো তো আমাদের জীবনে হয় না। তো এইরকমই হুমায়ুন আহমেদের চরিত্র, মানে লেখার চরিত্র, এগুলো স্টাইল বলতে পারো। তো উনি বলছেন যে মেয়ে যাতে খেতে পায় সেই জন্য বড়লোক ঘরে মানে বিক্রি করে দিয়েছে। কিন্তু যদি আমার ব্যক্তিগত মত, যদি এটাই হবে তাহলে টাকা নিয়ে কেন দিয়েছে, টাকার বিনিময়ে কেন দিয়েছে? তো এটাও একটা মেয়েদের বিক্রি করবে, মেয়ে শিশু হয়েছে বলেই বিক্রি করেছে, হয়তো এটাই। ওইখানকার সমাজ কেমন সেটা তো
ওখানের মানুষই বলতে পারবে, আমরা শুধু এখান থেকে বই পড়ে যেটুকু বোঝা আর কিছু কিছু জায়গা থেকে পাওয়া। যাই হোক, একটা ছোট্ট দিই, একটা ফ্যামিলি প্ল্যানিং বলে, প্রসিডিং অফ দ্য সেমিনার অন দ্য ফ্যামিলি প্ল্যানিং বলে, সেখানে সেই নিবন্ধে দেখা যাচ্ছে 20% নারী যে স্বামীকে হারিয়েছে মুক্তিযুদ্ধের সময়, আর 8.3 মানে 8.3% পাশবিক নির্যাতন পেয়েছে, এবং প্রায় 50% নারী পারিবারিক সম্পত্তি হারিয়েছিল সে সময়। তো এইরকমই একটি পারিবারিক সম্পত্তি হারিয়ে নিঃস্ব হওয়া এবং মানে একটি গল্পের ছায়া এসছে, যেটা হচ্ছে শ্যামল ছায়া। শ্যামল ছায়া গল্পটি হচ্ছে ছেলেকে খুব উচ্চাসা নিয়ে বাবা মা পড়ায়, যেটা আমাদের এখনো হয়ে থাকে। বাবা মা জমি জমা বিক্রি করে ছেলেকে MA পাস করেছে, কিন্তু MA পাস করে সে কোনো চাকরি করছে না, সে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধে। এবার মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসছে পঙ্গু হয়ে। তার যে বাগদত্তা ছিল সেও অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সে বোঝায় মাকে যে মা, স্বাধীনতার কাছে এই সামান্য পাটা দিয়েছি, এটা কিছুই না, এই উৎসর্গ খুব সামান্য। কিন্তু তার মা বুঝতে পারে না যে এই উৎসর্গ কিসের জন্য। মানে স্বাধীনতাটা যদি আমার সুখের না হয়, আমি যদি খেতে না পাই, তাহলে সে সুখ কিসের সুখ। আসলে আমরা নারীদের এমন জায়গায় রেখেছি যে বৃহত্তর স্বার্থ কি সেটা হয়তো তারা বুঝছে না। তার কারণ হচ্ছে সমাজে তাদেরকে এমন জায়গায় রেখেছে যে এই আমার ছেলের পাটা উৎসর্গ করেছি, তার জন্য একটা বিরাট স্বাধীনতা এসছে, সেটা বোঝার মতো ক্ষমতা কিন্তু নারীদের নেই। কারণ আমাদের সমাজের শিক্ষা, তাদের সারা জীবন আমরা আলাদা একটা প্রান্তবাসী করে রেখেছি। ওরা কি বুঝবে, ওরা কি জানার দরকার, ওরা থাক ঘরের কোণে। সেই জন্য তারা ঘরটুকুই বোঝে, এখানেও তাই, শ্যামল ছায়াতেও তাই, তার ঘরটুকুই বুঝছে। এইরকমই ঘরটুকু বুঝতে চেয়েছিল আর একটি নারী, তারও মানে শীত গল্পে আছে তিনিও একটি সাধারণ ঘরের সাধারণ মহিলা, কিন্তু তার স্বামী চলে যাচ্ছে মুক্তিযুদ্ধে। একমাত্র পুরুষ অর্জন মানে আর্মিং মেম্বার যাকে আমরা বলি, তিনি মারা যাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, তাদের মানে দুবেলা কি খাবে সেটুকু সংস্থান নেই। তখন ওই ঘরে থাকা মেয়েটিকে বেরোতে হচ্ছে রোজগারের আশায়। সেই ঘরে থাকা মেয়েটিকে দুবেলা দুমুঠো অন্যের জন্য অন্যের দ্বারে দ্বারে গিয়ে কাজ করতে হচ্ছে। এবং এখানে একটি কথা একটু আমি উল্লেখ করব, যে রশিদ সাহেব বলে একটি সরকারি লোক, তার কাছে তার শ্বশুর বলছে, যাও ওর কাছে গেলে তো তুমি ওখানে গেলে অনেক কিছু সরকারি অনুদানগুলো পাবে, যেহেতু তোমার স্বামী মুক্তিযুদ্ধে মারা গেছে। তো সে যেতে চাইছে না, বলছে যে কোনো কারণেই হোক রশিদ সাহেবের কাছে সে যেতে চায় না। কেন যেতে চায় না? মুক্তিযুদ্ধের বিধবা স্ত্রী বলে তাকে আলাদা সম্মান সমাজ করবে না, তারও সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সেই জন্যই সে যেতে চায় না। এইরকম একটা অদ্ভুত সমাজ, যেখানে মেয়েদের সারাক্ষণ আমি যে কটা গল্প তোমাদের কাছে তুলে ধরলাম আর আপনাদের কাছে তুলে ধরেছি, সে কটা সবকটাই মেয়েদের অসম্মান, মেয়েদের দলিত, অত্যাচারিত এবং মানে সবকটাই সেই সমাজেরই প্রতিচ্ছবি, যেটা মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল। তাহলে কি আমরা পুরোপুরি আশাহত হয়ে যাব? না। হুমায়ুন আহমেদের দুটো গল্প আমার এখানে মনে হচ্ছে মানে প্রসঙ্গটা আনা উচিত। এক হচ্ছে পিশাচ গল্পটিতে কি আছে, একটি পিশাচ সাধক, কিন্তু পিশাচ সাধকের পিছনে একটি সুন্দর প্রেমের কাহিনী আছে। কি প্রেমের কাহিনী? যে পিশাচ সাধনা করে, তার পিশাচ সাধনার মূল কারণ হচ্ছে তার যে প্রেমিকা, মানে তার এখানে মামাতো বোন, তার নাম হচ্ছে কৈতরীর বিয়ে হয়ে গেছে। যখন বিয়ে হয়ে গেছিল তখন সে আটকাতে পারেনি। তো কৈতরী এখন বাচ্চা সংসার নিয়ে, কৈতরীর একে তো কালো হলো, তারপরে আবার মোটা সোটা হয়ে গেছে, চুল উঠে গেছে, কুৎসিত দেখতে, কিন্তু তবু পিশাচ সাধক যে, সে তাকে পেতে চায়।
এবং সেই পাওয়ার জন্য সে তো সমাজে সাধারণভাবে পেতে পারে না, ওই জন্য পিশাচ সাধনা করছে, যাতে পিশাচ সাধনা করার ফলে ওদের সংসারের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দেবে স্বামী স্ত্রীর মধ্যে, তখন ওকে তালাক দেবে, তালাক দিলে ওকে বিয়ে করে নেবে। এই কারণে তার পিশাচ সাধনা। জানি না সে মানে গল্পের শেষে লেখক বলেনি যে সে পিশাচ সাধনা করে তাকে পেয়েছে কিনা, তবে আশায় রেখেছেন পাঠককে। তো এরকম আরো একটা অপেক্ষা বলে, অপেক্ষায় ঘর সাজিয়েছে একটা কামলার মানে হচ্ছে কুলি কামলা, তাদের কাহিনী। সে চায় বিয়ে হোক, তার সন্তান হোক। এবার তার মনিবকে বলে আমার বিয়ে দেবেন না? হ্যাঁ, মনিবের 3টে বিয়ে, কিন্তু কামলার কথা তার মনে থাকে না। তো কামলা এদিকে বলছে হ্যাঁ হ্যাঁ তুই ঘর তৈরি কর, আমি মেয়ে দেখছি। মনিবে আবার ভুলে যায়, কামলা ঘর তৈরি করে, পাশে পেয়ারা গাছ আম গাছ এইসব গাছগুলো বসায়। কেন বসায়? সে প্রত্যেকদিন সারাদিন খাটার পর সন্ধ্যেবেলা তার কাজ হচ্ছে স্বপ্ন দেখা, যে তার ছেলে মেয়ে হবে, ওই আম গাছের আমটা খাবে, ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে খাবে। এই স্বপ্ন নিয়ে তার 50 বছর পেরিয়ে গেছে, কিন্তু সে এখনো সেই স্বপ্নটা দেখে। এই সমাজে এই রকম পুরুষও রয়েছে। আমরা জানি, আমাদের ইতিহাস ঘাটলে দেখব যে আমাদের নারীদের উত্থানের পাশে অনেক সময় পুরুষরা দাঁড়িয়েছে, এবং এইরকম বাংলাদেশেও রয়েছে যারা মানে প্রকৃতি তো সবসময় একটা ব্যালেন্স করে সবকিছুতে। তো কিছু পুরুষ যেমন অসুরের মতো, কিছু পুরুষ আবার দেবতার মতো তারা পাশে এসে দাঁড়ায়। এখানে আরেকটা দরকার, শেখ মুজিবুর রহমান যখন ওখানকার হচ্ছে রাজনীতিতে আসছেন, তখন 1972 সালে নারীদের জন্য কিন্তু আসন সংরক্ষিত হচ্ছে। রাজনীতিতে নারীদের আসন সংরক্ষিত হচ্ছে মানে আমাদের আশা থাকবে যে পরবর্তীকালে হয়তো আরো উন্নত হচ্ছে দেশটা, এবং পরবর্তী গল্পগুলোতেও আমরা দেখছি আস্তে আস্তে নারীদের অবস্থানগুলো পরিবর্তন হচ্ছে। আর এটুকুই, এখানে অসংখ্য ধন্যবাদ সকলকে, এবং আগামী দিনে তোমাদের সবার শুভেচ্ছা রইল আমার। বক্তাকে ধন্যবাদ জানাই। পরবর্তী বক্তা শর্মিষ্ঠা ঘোষ সিনহা, তিনি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক। এছাড়াও ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজে স্টেট এইডেড কলেজ টিচার পদে আসীন রয়েছেন। তার স্নাতকোত্তর শিক্ষা তিনি সম্পন্ন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ থেকে, এবং তার গবেষণার বিষয় বাংলাদেশের 90 দশকের কবি তপন বাগচির অনুধ্যান। আজকে তার পর্যালোচনার বিষয় বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্রের গানে নারী সঙ্গীত শিল্পীদের অবস্থান। বক্তাকে পোডিয়ামে আসার জন্য অনুরোধ জানাবো। নমস্কার। উপস্থিত মাননীয় অধ্যক্ষ ও বিশ্বভারতী বাংলা বিভাগের প্রধান এবং আরও অন্যান্য অধ্যাপক মহাশয়রা যারা উপস্থিত আছেন, ও গবেষকবৃন্দ, ছাত্র ছাত্রী, সবাইকে আমার প্রণাম এবং শুভেচ্ছা। আমার আজকের বিষয়টি উপস্থাপনের বাংলাদেশের চলচ্চিত্রের গানে নির্বাচিত নারী শিল্পীদের অবস্থান। আমি একটি সবাক চলচ্চিত্রের যুগ থেকে শুরু করতে চাই, কেননা সবাক চলচ্চিত্রের যুগ থেকেই এই সঙ্গীতের প্রয়োগ ঘটানো হয়েছিল। সেজন্য আমি সময় পর্বটা সম্পর্কে কিছু বললাম না। অবিভক্ত বাংলাদেশে চলচ্চিত্রের নারী কণ্ঠশিল্পীরা তৎকালীন প্রতিকূল প্রেক্ষাপটের মধ্যেও যে নিজেদের স্বাতন্ত্র মহিমায় তুলে ধরতে চেয়েছিলেন, আমার আলোচ্য নিবন্ধে তাই উপজীব্য বিষয়। প্রথমেই আমি একটু বাংলাদেশ শব্দটিকে ব্যাখ্যা করে নিতে চাই।
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 1971-এ 16ই ডিসেম্বর। তার আগে 1947 থেকে 1971 পর্যন্ত সময়কাল পর্বে ভূখণ্ডকে বলা হতো পূর্ব পাকিস্তান। অর্থাৎ বঙ্গবিভাগ থেকে স্বাধীন বাংলাদেশের যে জন্ম সেটা ছিল ব্রিটিশদের দ্বারা স্বাধীনতা অর্জন, আর পরে এলো মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে 16ই ডিসেম্বর 1971। ইতিহাসের ধারাবাহিকতা ও দেশকালের মানচিত্রকে সামনে রেখে তদানীন্তন পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশের ভূখণ্ডে 50-এর দশকে 3ই আগস্ট 1956 সালে মুক্তি পায় আব্দুল জব্বার খানের মুখ ও মুখোশ। এই চলচ্চিত্রটির মাধ্যমে শুরু হয় তদানীন্তন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রের যাত্রা। প্রসঙ্গত, আব্দুল জব্বার খান পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পথিকৃৎ ছিলেন। এই মুখ ও মুখোশ যে চলচ্চিত্র, তার মধ্যে স্বয়ং নায়ক চরিত্রে অভিনয় তিনি নিজেই করেছিলেন এবং নায়িকা ছিলেন পূর্ণিমা সেনগুপ্ত চট্টগ্রামের, আর তার গীতিকার ছিলেন সারথী। সঙ্গীত শিল্পী হিসাবে এই প্রথম সবাক চলচ্চিত্র থেকেই একজন নারী কণ্ঠশিল্পী ছিলেন, তার নাম হচ্ছে মাহবুবা হাসানা। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রথম সবাক চলচ্চিত্র থেকেই নারীদের উপস্থিতি রয়েছে। আমার এই নিবন্ধে ডক্টর তপন বাগচি একটি বই লিখেছেন, চলচ্চিত্র গানে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। শীর্ষক গ্রন্থটি 2010 বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্র প্রকাশনা ফেলোশিপের আওতায় সম্পন্ন হয়েছে। এখান থেকেই 5 জন উল্লেখযোগ্য নারী কণ্ঠশিল্পীকে নিয়ে আমি আলোচনায় যাব। তার আগে ডক্টর তপন বাগচি এবং ডক্টর মনিরুজ্জামান সম্পর্কে দু লাইনে কিছু বলে নিচ্ছি। বর্তমান ডক্টর তপন বাগচি ঢাকা বাংলা একাডেমির জাদুঘর এবং ফোকলোর বিভাগের পরিচালক, এবং তিনি কবি, স্থানীয় ইতিহাস চিন্তক, রাজনীতি চিন্তক, প্রাবন্ধিক, বহু ভূষিত, পুরস্কারে ভূষিত, এবং 1 ফেব্রুয়ারি 1924 সালে তিনি বাংলা সাহিত্য একাডেমি ঢাকার যে পুরস্কারটি সর্বোচ্চ সম্মান, সেই সম্মানটি তিনি পেয়েছেন তদানীন্তন বাংলাদেশ সরকারের কাছ থেকে। আর ডক্টর মনিরুজ্জামান কীর্তবিদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়া সত্ত্বেও চলচ্চিত্রের গীতিকার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। চলচ্চিত্রের গানকে তিনি তুচ্ছ করেননি, বরং মনে করেছেন চলচ্চিত্রের গান জাতীয় সংস্কৃতির অন্যতম অভিব্যক্তি। যেহেতু চলচ্চিত্র একটি দেশের সাধারণ মানুষের সুখ দুঃখ, আশা সংকট, সমস্যা এবং ভাবাবেগের সঙ্গে জড়িত থাকে, সেজন্য চলচ্চিত্রের গানও জাতীয় মানসিক পরিচয় বহন করে। আমি তপন বাগচির দৃষ্টিকোণে যাদের কথা বলছি, ক্রমান্বয়ে শিল্পীরা হলেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, উমা খান, কনক চাপা, বেবি নাজনীন। এছাড়া আমাদের এপার বাংলার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, যিনি ভারতীয় নেপথ্য গায়িকা এবং সঙ্গীত বিশেষজ্ঞ, তিনিও বাংলাদেশের চলচ্চিত্রে মুক্তিযোদ্ধাদের স্মরণে গান গেয়ে এক উজ্জ্বল মহিমায় নিজেকে বিরাজিত করেছেন। এবার আসা যাক বাংলাদেশের চলচ্চিত্রে নারী সঙ্গীত শিল্পীরা চলচ্চিত্রে কি ধরনের গান তারা তুলে ধরেছেন। প্রেম, বিরহ, মুক্তিযুদ্ধের গান, প্রতিবাদ, বাৎসল্য রস, স্পর্শকাতর, মরমিয়া, লোকজ প্রভৃতি বিষয়ে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তার প্রভাব, মাধুর্য ও মর্যাদা আজও অক্ষুণ্ণ। নারী শিল্পীরা যে পুরুষ গায়কদের সঙ্গে তাল মিলিয়ে স্বতন্ত্র ভাস্বরে উজ্জ্বল এবং সমাজের রূঢ় বাস্তবের কণ্টকাকীর্ণ স্তরভেদ করে বাংলাদেশের এই নারী সঙ্গীত শিল্পীরা যে তাদের কালের চাইতে অনেক এগিয়ে ছিলেন, তা কিছু উদাহরণের মাধ্যমে ডক্টর তপন বাগচি আমাদেরকে দেখিয়েছেন। আমি কয়েকটা ছবির নাম বলবো, আর সেটা কবে মুক্তি পেয়েছিল আর শিল্পী নারী কণ্ঠ কে ছিলেন একটুখানি উল্লেখ করছি। প্রেমের গান, এই প্রেমের গানে ছবি হচ্ছে নাচের পুতুল, মুক্তিকাল 1971, শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন। দুটো লাইন শুধু বলছি, এই পথ যদি আজ যায় হারিয়ে আর মন যদি যায় ভেসে। এর পরের চলচ্চিত্র
নতিজা, মুক্তিকাল 1994, শিল্পী ছিলেন বেবি নাজনীন ও অ্যান্ড্রু কিশোর। অর্থাৎ দেখা যাচ্ছে নারীরা তাদের সহযোগী পুরুষদের সাথেও সমান তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন। অর্থাৎ আমার পূর্ববর্তী যে দুজন বক্তা, পুরুষদের দ্বারা অত্যাচারিত হয়ে নারীরা খালি মানে সমাজের বিষবাষ্পে যেন মিশে যাচ্ছেন, এইরকম একটা জায়গায় চলে গেছে। আমি যে আলোচনাটা করছি দেখবেন একটু ব্যতিক্রমী। সেখানে কিন্তু নারীরা ভীষণভাবে সমাজের উঁচুতলায় তাদের অবস্থানকে ধরে রাখতে পেরেছেন। তাদের নিজ গুণে বলা যায় সর্বশক্তিমান যিনি, তার প্রদত্ত কণ্ঠ গুণে বাংলাদেশের চলচ্চিত্রে যেন অপ্রতিরোধ্য শিল্পী হয়ে উঠতে পেরেছিলেন। আচ্ছা, এবার আমি নতিজার কথা বললাম যে বেবি নাজনীন ও অ্যান্ড্রু কিশোর। তোমার চোখেতে চোখ রাখলাম, হায় হায় কি পাপ করলাম, আমি জেনে শুনে কেন প্রেমের ফাঁসি গলায় আমার পড়লাম। এরপর হচ্ছে কনক চাপা, ত্যায্যপুত্র, 1998, তোমার আমার এই ভালোবাসাতে জলে কেন দুনিয়া। এরপর বিরহের গান, সাবিনা ইয়াসমিন, দুটি মন দুটি আশা, নির্ভাঙা মন নিরাশায় গেয়ে যায়, তৃষিত বাসনার ভাষাহীন বেদনায়। এর পরের চলচ্চিত্র দম মারো দম, এটা অবশ্য আগেই মুক্তি পেয়েছে 1977। শিল্পী ছিলেন রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাকিম। তা রুনা লায়লা তো মরমী গানে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। সেই গানটি আমরা সবাই জানি, সাদুল্লাহ বানাইলো মরে বৈরাগী। আর বাৎসল্য রসের গানে সোহাগ চলচ্চিত্রটি 1978, শিল্পী উমা খান। আজ মানুষের দাঁড়ে দাঁড়ে মানবতা কেঁদে মরে, কে জ্বালাবে আলো অন্ধ নয়নে, কে দেবে আশা বলো তারে। মনুষ্যত্ব মানবতার যেখানে মৃত্যু ঘটে, নিষ্ঠুরতাই প্রধান হয়ে ওঠে, সেখানে অন্ধ চোখে আলো, হৃদয়ে আশা, শরীরে বল কিভাবে আসবে, এই প্রশ্নে শিল্পীর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে বাৎসল্যে। এবার আসি বীররসের গান। প্রতিবাদ, প্রতিরোধ কিংবা দেশের প্রতি সংগ্রামী প্রেমবোধ থেকে জন্ম নেয় বীররসের গান। প্রচলিত সমাজ ব্যবস্থার বিপরীত অবস্থানে গিয়ে সুস্থ সমাজ নির্মাণের আহ্বানের মধ্যে বীররস সঞ্চারিত হয়। আন্দোলন, সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাবাহী গানে এই রসের সাক্ষাৎ পাওয়া যায়। দেশপ্রেমী গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামানের গানে বীররসের প্রয়োগ আমরা প্রত্যক্ষ করি। চলচ্চিত্র ধীরে বহে মেঘনা, মুক্তিকাল 1973, শিল্পী কিন্তু এপার বাংলার সন্ধ্যা মুখোপাধ্যায়। সাগর ভেঙে বন্যার বেগে আয়, আকাশ ভেঙে ঝঞ্ঝার মেঘে আয়, সূর্যোদয়ের এই প্রহারে মুক্তি পাগল করে আয় ঘরে, শহীদের রক্তের ঋণে গড়া দেশ সাজবে এই নতুনের শপথে, বিজয় আলোর সেই নবপরশেই ছুটে চল মোহনায়। শিল্পীর কণ্ঠে মুক্তি পাগল মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং শত্রুদের প্রতি সজাগ হওয়ার আহ্বান রয়েছে এই গানটিতে। এরপর আমি বলতে চাই যে আমরা যে এই নারীদের সঙ্গীত শিল্পীদের সম্পর্কে আমরা জানলাম, তাদের অসাধারণ প্রতিভা নিয়েই তারা জন্মেছিলেন। তাদের সাধনা, পরিশ্রম, অর্জিত অনুধ্যান এসব তাদের সামাজিক অবস্থানকে স্পষ্ট করে এবং তাদের যে নিজস্ব সক্রিয়তায় তারা মৌলিক অধিকারী ছিলেন, তাদের সম্মাননা ও পুরস্কারগুলি দর্পণ হয়ে থাকবে। এবার আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, পরিশেষ টেনে আমি শেষ করছি যে আধুনিক জনজীবনে চলচ্চিত্রের ভূমিকা কতটা গভীর। চলচ্চিত্র সংস্কৃতিকে যেভাবে প্রতিফলিত করে তা সম্ভবত আর কোনো শিল্প মাধ্যমে করতে পারে না। চলচ্চিত্র কেবল আখ্যান নয়, অভিনয়, প্রযুক্তি, সঙ্গীত, দেশকালের অভিজ্ঞতা এবং মানব চরিত্রের বহুমুখীনতাকে যেভাবে উপস্থিত করতে পারে তেমন আর কোনো শিল্পরূপে পারে না। বিশেষ করে নারী জীবনের সামাজিক অবস্থান চলচ্চিত্রের সংযোগের মধ্য দিয়ে যেভাবে বিবর্তিত হয়েছে তার গভীর বিশ্লেষণও উঠে আসে। আর শিক্ষা ও বিনোদনের অন্যতম মাধ্যম গান বাজনা মানুষের আত্মোপলব্ধি, অতঃপর আত্মশুদ্ধি অর্জনে বিশেষভাবে সহায়তা করে। সমাজে সকলের সদ্ভাব সম্প্রীতি বজায় রাখতেও গানের ভূমিকা রয়েছে।
মানুষের মাঝে নীতিবোধ জাগ্রত করতে এবং জাতির ক্রান্তিকালে জনমত তৈরি করার ক্ষেত্রেও গান অগ্রগণ্য ভূমিকায় অবতীর্ণ। চলচ্চিত্র পরিচালক আলমগীর কবির সঙ্গীত প্রয়োগ নিয়ে বলেছেন, সঙ্গীত প্রধান চলচ্চিত্রে গান কাহিনীকে এগিয়ে নিয়ে যায়, এমনকি সংলাপেরও কাজ করে। চলচ্চিত্রের গানে নারী শিল্পীদের নৈপুণ্য যে বিশেষ মর্যাদায় অভিষিক্ত তা বলাই বাহুল্য, এবং নারীকে আর্থসামাজিক প্রেক্ষাপটেও সমৃদ্ধ করে, যা তার জীবনযাপনকে অনায়াস স্বাচ্ছন্দ্য গতি এনে দেয়। এ বিষয়ে আমরা সুনিশ্চিত। ধন্যবাদ। বক্তাকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের গবেষকদের জাতীয় স্তরের ধারাবাহিক আলোচনা সভায় যে বিষয়টি ছিল মূলে বাংলাদেশের নির্বাচিত ছোট গল্প ও চলচ্চিত্রের গানে নারীর অবস্থান, এবং আমাদের তিনজন বক্তা আলোকবর্ণা সাহা, তনুশ্রী নস্কর ও শর্মিষ্ঠা সিনহা তারা তাদের বক্তব্য শেষ করেছেন। এরপর আমরা অধ্যাপক, ছাত্রছাত্রী এবং গবেষকদের কাছে চলে যাব। তাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তারা বক্তাদের কাছে তাদের প্রশ্ন উত্থাপন করতে পারেন। ছাত্রছাত্রীরা যদি কেউ প্রশ্ন করতে চাও করতে পারো, গবেষকরা এবং অধ্যাপক যারা রয়েছে তারা দিদিরা তাদের কাছে আমি অনুরোধ জানাবো তারা যদি তাদের কোনো প্রশ্ন থেকে থাকে তারা করতে পারেন। বাংলাদেশের ছাত্রছাত্রীরা বল কিছু। আচ্ছা, আমি একটু দিদি আপনাকে একটু বলতে চাই, আপনার ওই চলচ্চিত্রের গানটা সময় পর্বটা মুক্তিযুদ্ধ পর্যন্ত তো? মুক্তিযুদ্ধ পর্যন্ত নয়, মুক্তিযুদ্ধ থেকে শুরু করতে পারি, মানে 70-এর দশক থেকে, এবং শেষ করেছি পর্যন্ত রেখেছি। আচ্ছা, মানে একটা সময় পিরিয়ড রাখতে হবে তো সেটা। মুক্তিযুদ্ধের আগে জহির রায়হান অনেক কয়েকটা চলচ্চিত্র মানে নির্মাণ করেছেন, সেখানে উনি আমার সোনার বাংলাটা মানে কোরাস হিসেবে ব্যবহার করেছেন এই গানগুলো, এবং অনেক হচ্ছে মেয়ে মানে নারী শিল্পীকেও তিনি সুযোগ দিয়েছেন গানে মানে আর কি চলচ্চিত্রে ইয়ে করার জন্য মানে গাওয়ার জন্য। তো এটা একটু যদি আপনি একটু দেখতেন তো খুব ভালো হতো। মানে আমার এখানে সেটা উল্লেখ এই কারণে নেই, আমি আমার যেটা গবেষণার বিষয়, ডক্টর তপন বাগচি যে গ্রন্থটি লিখেছেন চলচ্চিত্রে সঙ্গীত প্রয়োগে মোহাম্মদ মনিরুজ্জামানের গ্রন্থ, আমার কিন্তু তার থেকেই মানে সেই গ্রন্থটিকে অবলম্বন করেই আমার গ্রহীত বিষয়, সেজন্য আদার্সটা আমার এখানে হবে না, আউট অফ কন্টেক্সট। ঠিক আছে, আর যদি সময়টা নেন তাহলে ওই জহির রায়হান তো আমাদের যদি বাংলাদেশের চলচ্চিত্রকার ধরা হয় তাহলে প্রথম সারিতে আসবে জহির রায়হান। তো উনি মানে বাংলাদেশের চলচ্চিত্রের হচ্ছে প্রবর্তক, উনি মানে ওনাকে বলা হয় মানে বাংলাদেশি চলচ্চিত্রের ওনাকে সত্যজিৎ রায় বলা হয়। উনি একদম বুদ্ধিজীবী। জহির রায়হানের ওই ইয়েটা আপনি পাবেন ইউটিউবে, মাঝে মাঝে দেওয়া হয়। স্টপ জেনোসাইড বলে একটা হালকা ডকুমেন্টারি আছে। যেহেতু আমার মানে আমি যে বিষয়টাকে অবলম্বন করেছি তপন বাগচির লেখার ওপর আলোকপাত করছি, আমি তাই সেই অংশটাই লিখেছি। আমি মুখের উপর একটা মন্তব্য করছি, এটা কোনো প্রশ্ন নয়, সেটা হচ্ছে আপনাদের তিনজনের বলা শুনলাম, বিশেষ করে মেয়েদের উপর যে একটা যেটা তনুশ্রী সঙ্গত কারণেই হাইলাইট করেছেন। এখন এই যদি মুক্তিযুদ্ধ পর্ব শুরু হয়, আপনি যদি মানে পৃথিবীর ইতিহাসে যেখানে যেখানে এই সংকটগুলো দেখবেন, মেয়েদের উপর এই হামলাটা আসে, মানে যখনই অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন আসে তখন জমি দখল হয়, বাড়ি দখল হয়, ভূমি দখল হয়, তেমনি নারী শরীরও দখল হয়। এই দখলনামা নিয়ে বেশ কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যদি খুব ভুল না করি তাহলে রূপা ভাসানী এবং ঋতু মেনন, হ্যাঁ, এরা শুধুই ঋতু মেনন, হ্যাঁ, এই বইটা দেখতে পারেন। মানে এই ধরনের আলোচনাগুলো
ডকুমেন্টেশনের পর আরেকটা পর্যায়ে থাকে, সেটাকে কোথাও কি একটা জায়গায় ফোকাস করা, মানে একটা জায়গায় সিনথেসিস করা, যে এটা তো ফ্যাক্ট, কিন্তু ফ্যাক্টের পিছনে কি কাজ করছে, কোন মানসিকতা কাজ করছে, হ্যাঁ, মানে সেটা বলে পরে কি একটা থিসিস একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। সেইটাই যদি একটু যোগ হয় এই আলোচনায়, তাহলে সেটা একটা অন্য মাত্রা পায়। এইটুকু শুধু বলার, কিন্তু আপনারা তিনজনই আপনাদের মতো করে বলেছেন, সেটা ভালো লেগেছে। আবার অনেক ধন্যবাদ। এরপর আমি সভামুখ্য অধ্যাপক মৃণাল বন্দ্যোপাধ্যায়কে বলবো তার বক্তব্য রাখার জন্য। আমি যে কথাগুলো বলবো, কথাগুলো আমার নিজের, কিন্তু আমার গলা থেকে যে স্বর বেরোচ্ছে সেটা আমার মৌলিক স্বরধ্বনি নয়। ফলে আমার স্বর যারা আগে শোনেনি তাদের কাছে অন্যরকম লাগবে। প্রথমেই বলি উপস্থিতির কথা এবং নীলরতনের আশঙ্কার কথা। এটা সত্যি যে অনুষ্ঠান আমরা শুরু করেছি তাতে দর্শক শ্রোতা বৃদ্ধি হলে সেটা সবার পক্ষে মঙ্গল। যে কারণে হোক, ছেলেমেয়েরা উৎসাহ কেন পাচ্ছে না জানি না, কিন্তু নীলরতন যেটা বলেছিল যে হয়তো বন্ধ করে দিতে হবে, এই ব্যাপারে আমি একমত নই। আমি যে স্কুলে পড়তাম ছোটবেলায়, একেবারে গ্রামের নিতান্ত গ্রামের স্কুল, সেখানে প্রতিদিন স্কুলের শুরু হওয়ার আগে প্রার্থনা করতে হতো, এবং সেই প্রার্থনা সভাটা আমাদের কাছে অনেকের অত্যন্ত বিরক্তিকর ছিল। আমরা সেই প্রার্থনা সভায় বসে খুনসুটি করতাম, ঢিল ছুঁড়তাম, একে ওকে চিমটি কাটতাম, এগুলো সব হতো, হাসাহাসি হতো। এক সময় নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু আমাদের যিনি হেডমাস্টার মশাই ছিলেন, এবং সেটা একটা আশ্রমের মতো স্কুল ছিল, শান্তিনিকেতনকে অনেকটাই অনুকরণ করা হতো সেই স্কুলটাকে। তার বক্তব্য ছিল যে বাচ্চারা এটা করবে, কিন্তু প্রতিদিন যদি আমরা একই অনুষ্ঠানগুলো করতে থাকি, এই প্রার্থনা সভা, তাহলে কখনো না কখনো তাদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে, একটা কৌতূহল জাগবে যে কি হচ্ছে। 5 দিন শুনবো না, একদিন অন্তত শুনবো। তেমনি করে যে ধারাবাহিক আলোচনা সভা আমরা করছি, এটা যদি আমরা চালিয়ে যাই, সবসময় যে হল ভর্তি হবে, সবাই এসে শুনবে, সব পণ্ডিত হয়ে যাবে, এমন নিশ্চয়ই নয়, এবং এগুলো অনেক সময় বিরক্তিকর হয়, এটা ঠিকই। কিন্তু তার মাঝে যদি বিচ্ছিন্ন হয়, কখনো কখনো 2-4জন শ্রোতাও এসে পড়ে, তারা যদি মন দিয়ে শোনে, তাদের যদি ভিতরে কোনো কাজে লাগে, 100% হবে, এটা আমরা কখনোই এরকম দুঃস্বপ্ন দেখবো না, আমরা কল্পনাও করবো না। কিন্তু যদি কিছু জন যদি দেখে, শুনে, বোঝে, বা তাদের ভালো লাগে, তবুও মনে করবো যে আমাদের এই অনুষ্ঠানটা সার্থক। আজকের যে বক্তব্যগুলো ছিল, 3টি বক্তব্য, সেটা বাংলাদেশে নির্বাচিত ছোট গল্প চলচ্চিত্রের গানে নারীর অবস্থান। মানবেন্দ্র একটু বলছিল খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমরা সেই আদিম যুগ থেকে দেখেছি এই যে পুরুষতন্ত্র কথাটা, যদি পুরুষতন্ত্র ঠিক মতো ব্যাখ্যা এখানে হয়নি, এটা একদম আদিম যুগ থেকে ছিল, যে নারীকে মনে করা হতো সম্পত্তির মতো, গোধন বা শস্যধনের মতো নারী একটা ধন, একটা সম্পদ। এবং যখন দেশে দেশে যখন যুদ্ধ হতো, রাজা রাজায় যুদ্ধ হতো, তখন নারীদের লুট করা হতো, হাজার হাজার নারীকে লুট করতো। এবং আমরা জানি যে মেয়েরা, রাজস্থানের মেয়েরা জহর মতো পালন করতেন, তারা অন্যদের হাতে, মুসলমান রাজাদের হাতে, যাতে তাদের চলে যেতে না হয়। এমনকি মহাভারতের মতো দেখেছি যে কিভাবে অনায়াসে যুধিষ্ঠির তার স্ত্রী দ্রৌপদীকে পণ হিসেবে রাখছেন, কিভাবে পাশা খেলা, জুয়া খেলার পণ হিসেবে রাখছেন। ফলে এটা চিরকাল
হয়ে এসেছে, এখনো চলছে। প্রথম বক্তা যিনি আলোকবর্ণা, হাসান আজিজুল হকের নির্বাচিত গল্পে পুরুষতন্ত্র জীবনযুদ্ধের প্রান্তিক নারী অবস্থান আছে, এবং সে যদি প্রান্তিক নারী তাহলে তো আরো ভয়াবহ অবস্থা। একে নারী, তারপর আরো প্রান্তিক। ফলে পুরুষের সমস্ত লালসা, অত্যাচার, নিপীড়ন, দলন সব সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ফলে গল্পকারের গল্পে এগুলো আসবে, এটা খুব না বোঝার কিছু নয়, এটা আসতেই পারে খুবই। সেখানে তার শোষণ দেখানো হচ্ছে, শারীরিক অত্যাচার, নিম্নবর্গ নারী। কিন্তু এই যে প্রতিশোধ, সংগ্রাম, প্রতিবাদ, আমি কিন্তু সেই আলোচনায় তেমন খুঁজে পেলাম না। একটা জায়গায় শুধু প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। নারীর হয়ে যদি নারী প্রকৃতিরই একটি অংশ হয়, নারীকে আমরা প্রকৃতির সঙ্গে তুলনা করি আমরা, তাহলে যেন নারীর হয়ে প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। কিন্তু প্রত্যক্ষভাবে নারীর কোনো প্রতিবাদ, নারীর কোনো সংগ্রাম আমরা সেরকম চোখে পাইনি, যেটা আমরা মহাশ্বেতা দেবীর গল্পে দেখেছি। একেবারে প্রত্যক্ষভাবে প্রতিবাদ দেখাচ্ছে, প্রত্যক্ষভাবে বদলা যাচ্ছে। সেইভাবে কিন্তু হয়তো সেই সমাজ মেয়েদের হাতে সেই রকম কোনো আয়ুধ তুলে দেয়নি, সেরকম কোনো জোর তাদের ভিতরে নিয়ে আসেনি যে পুরুষের বিরুদ্ধে, পুরুষতন্ত্রের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা কোমর বেঁধে লড়াই করবে। তনুশ্রীর বিষয় ছিল হুমায়ুন আহমেদের ছোট গল্পে নারীর অবস্থান। সেখানে প্রাক মুক্তিযুদ্ধ পর্ব যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ নিয়ে তিনি আলোচনা করেছেন, যেখানে নারীরা কিভাবে ব্যবহৃত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে। এবং একটা সময় আমি বাংলাদেশে গিয়েছিলাম একটা সেমিনারে, এবং সেখানে বেশ কিছু গল্প পড়ার সুযোগ হয়েছিল, এবং দেখা গিয়েছিল যে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ পর্বের যে গল্পগুলো লেখা হচ্ছে, কি পুরুষের লেখা গল্প, কি নারীর লেখা গল্প, প্রায় বেশিরভাগ গল্পেই আমরা দেখেছি নারীর প্রতি অত্যাচারের কাহিনী। এবং আমরা জানি যে মুক্তিযুদ্ধ পর্বে কিংবা আমাদের দেশভাগ পর্বে, বা যখন ভারতবর্ষ ভাগ হলো যখন, তখন কিভাবে লক্ষ লক্ষ যে উদ্বাস্তু, এবং তাতে করে লক্ষ লক্ষ মেয়েরা ধর্ষিত হচ্ছে, লক্ষ লক্ষ অবৈধ সন্তানের জন্ম করতে বাধ্য হচ্ছে, যেন পৃথিবী তাদের তৈরি করেছে এমন করে অত্যাচারকে সহ্য করার জন্য। এবং লড়াই হচ্ছে দুটো দেশের, দুটো শত্রু পক্ষের লড়াই হচ্ছে, তাদের জিজ্ঞাসা, তাদের হিংসা, অথচ সেই সমস্ত কিছু কেমন করে যেন ঝাঁপিয়ে পড়ছে নারীর শরীরের উপর। ফলে খুব স্বাভাবিকভাবে আমরা দেখবো যে ওই ঘুরে ফিরে নারীর প্রতি যে অবহেলা, অত্যাচার, অসম্মান, এগুলো ঘুরে ফিরে আসে। স্বাভাবিকভাবেই গল্পকাররা, লেখকেরা, কবিরা, ঔপন্যাসিকেরা তারা সেগুলোকে প্রতিফলন ঘটাচ্ছে তাদের লেখার মধ্যে। এবং দেশভাগের সময় আমরা যেমন দেখেছিলাম 1947-এ দাঙ্গার সময় যেরকম হয়, তেমনি আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই বা তার আগে পর্বে যেটা হয়েছিল প্রাক মুক্তিযুদ্ধ পর্ব এবং মুক্তিযুদ্ধ পর্বের সময়, তখন যে উচ্ছৃঙ্খলতা বা যে বিশৃঙ্খলা দেশের মধ্যে ঘটেছিল, সেখানে সবচেয়ে বেশি সহ্য করতে হয়েছে মেয়েদেরকে। ফলে পুরুষতন্ত্রের বিষয়টা চিরকালই এটা রয়েছে, কিন্তু এই যে নারীর যে প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনীকে এরা রেখেছেন। তবে ওই তিনি আলোচনা করেছেন তার গল্পের যে ওই হ্যাপি এন্ডিং এর কথা, অবাস্তব সমাপ্তির কথা, সেটা হয়তো পাঠকদের পক্ষে হয়তো একটা মনোরঞ্জন তৈরি করে, কিন্তু সমাজ ভিক্ষার ক্ষেত্রে হততত আমাদের কাম্য নয়। অন্তত সত্যিটাকে সত্যি করে ফোটানো উচিত যে জল জলের দৃষ্টান্ত আমরা চোখের সামনে দেখছি,
তাকে পরবর্তীকালের জন্য লেখকেরা নিশ্চয়ই রেখে যাবেন। হ্যাপি এন্ডিং দিয়ে সেগুলো ধামাচাপা দিয়ে মনে হয় না সেগুলো খুব বেশি ফলপ্রসূ হবে। চিরকালের জন্য আমাদের কাছে সেগুলো যাতে করে আমাদের চামড়ায় লাগে, আমাদের মনে যাতে লাগে, সেই ব্যবস্থাটা মতো করে যাওয়া উচিত লেখকদের। তৃতীয় যিনি বক্তা ছিলেন তিনি বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্রের গানে নারী সঙ্গীত শিল্পীদের অবস্থানের কথা বলেছেন। চলচ্চিত্রের গান সেটা আরেক অন্য প্রসঙ্গ। এই চলচ্চিত্র তো একটা অন্যরকম মাধ্যম এবং সেখানে গানগুলোকে বিভিন্ন স্বার্থে ব্যবহার করা হয়। কিছু কিছু গানে উনি উদাহরণ দিচ্ছিলেন, সেগুলো সবসময় যে খুব বাস্তবচিত হয় তা নয়। অনেক সময় শ্রোতাদের দর্শকদের মনোরঞ্জনের জন্য করা হয় এবং বিশেষ করে যেগুলো পপুলার যে সমস্ত সিনেমাগুলো থাকে, যেগুলো বাণিজ্যিক সিনেমা, সেগুলো অনেক সময় কিন্তু গানগুলোকে ব্যবহার করা হয় সে দর্শকদের মনোরঞ্জনের জন্য। ফলে সেই গানের প্রাসঙ্গিকতা, সাহিত্যিক বা শিল্পগত প্রাসঙ্গিকতা কতখানি সবসময় থাকে সে নিয়ে আমাদের সন্দেহ থাকতে পারে। কিন্তু সেখানে নারীদের যে অবস্থান গানের মধ্য দিয়ে ফুটে উঠছে, সেটা ততটা মনে হলো না যে খুব বেশি প্রতিফলিত হচ্ছে, যে কিভাবে নারী সঙ্গীত শিল্পীদের অবস্থানটা বোঝা যাচ্ছে সেই গানের মধ্য দিয়ে। সেটা একটা আলাদা ব্যাখ্যা বা আলাদা বিশ্লেষণের বিষয়। যাই হোক, তবু আজকের এই যে আমাদের ধারাবাহিক আলোচনা সভা, যেখানে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বাইরে আমরা বহিরাগতদের আমরা আহ্বান করেছি, তাদের সঙ্গে আমাদের একটা লেনাদেনা হবে। আমাদের আলোচনা, তাদের আলোচনা আমরা বিনিময় করব, তাতে আমাদের ছাত্রছাত্রী বা আমাদের গবেষকদের পক্ষে অনেকটা রিক্ততা হতে পারবে, সেটা আমাদের পক্ষে অনেক ভালো। সুতরাং আজকের এই যে অনুষ্ঠানের সূচনা, সেই সূচনা সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের দর্শক সংখ্যা বাড়ুক।